শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। আজকে চৌম্বক বিদ্যার তরঙ্গ ও শব্দ এই দুইটা টপিকের উপর আলোচনা হবে। যেখানে প্রবলেম হয় সেখানে পরবর্তীতে দেখাতে হবে। আস্তে আস্তে একটা ওভারভিউ দেওয়া আর কি, যেন বাসায় মোটামুটি একটু বুঝতে পারো। আচ্ছা দেখো, চুম্বক বিদ্যা, চুম্বক মানে কি? যার আকর্ষণ বিকর্ষণ ধর্ম আছে, তাই না? এখানে দেখো ম্যাক্সিমাম পড়াগুলো এমন ভাবে সাজানো যে তুমি বুঝবা। দু একটু জায়গায় একটু প্রবলেম হতে পারে, তো সেটা কি বলে বুঝে নিবে, বা এখানে যতটুকু বোঝানো সম্ভব সেটা বোঝাবো, আর না আছে সামনাসামনি। তারপরেও এখানে অতটা ইয়ে না, কঠিন তেমন কিছু নেই। তাহলে যার আকর্ষণ এবং বিকর্ষণ ধর্ম আছে, তাই না? আর আমরা তো জানি যে একটা বস্তু দুই রকম ধর্ম, কেউ ভৌত ধর্ম, রাসায়নিক ধর্ম। তাহলে চুম্বকটা হচ্ছে একটা ভৌত ধর্ম। কারণ কি? কারণ আমরা জানি ভৌত ধর্ম মানে কোনটা, যেটা হলো পরিবর্তনশীল। আর রাসায়নিক মানে কি, যেটা হলো স্থায়ী পরিবর্তনশীল। কারণ তুমি যদি এই কি বলে উম চাল থেকে ভাত হয়, তাহলে তুমি কি পরবর্তীতে আবার ভাতকে চালে কনভার্ট করতে পারবা? পারবা না। মানে এটা স্থায়ী। তাহলে স্থায়ী গুলো রাসায়নিক। আর ধরো তুমি ধরো একটা কলিং বেল, কলিং বেলে তুমি যে চুম্বকটা আমরা ইউজ করি, তা আমরা যখন কলিং বেলটা চাপ দিই, তখন কি হয়? তখন ওটা চুম্বকে পরিণত হয়ে যায়, ওই কাঁচা লোহাটা। কিন্তু আবার যখন ওইটা ছেড়ে দিই, তখন কি হয়? আবার কাঁচা লোহা হয়ে যায়, তখন চুম্বকটা থাকে না। তার মানে এটা একটা অস্থায়ী, ক্ষণিক সময়ের জন্য। তাহলে এটা একটা কি ভৌত ধর্ম। তাহলে কারণ কি, এই যে আমরা যখন কোনো একটা পদার্থকে, ধরো লোহাকে, চুম্বকে পরিণত করি, তাহলে কি হয়? এর ভর, ঘনত্ব, আয়তন, তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না, তবে তাপমাত্রার একটা প্রভাব রয়েছে। এই জিনিসগুলো একটু ভালোভাবে দেখবা। তারপরে হচ্ছে, আর চুম্বকের যে যে দুই প্রান্তে, আমরা তো জানি যে যে দুই প্রান্তে আকর্ষণ ক্ষমতা সবচেয়ে বেশি, ওইটাকে আমরা মেরু বলি। এই যে একটাকে বলি উত্তর মেরু, একটাকে বলে কি দক্ষিণ মেরু, এই যে সাউথ পোল আর নর্থ পোল। মানে যে দুই প্রান্তে তোমার আকর্ষণ সবচেয়ে বেশি, ওইটা হলো মেরু হিসেবে আমরা কাউন্ট করি। আর আমরা একটা, ধরো, শলাকা চুম্বককে যদি ঝুলিয়ে রাখি, তাহলে এটা সর্বদা কিভাবে অবস্থান করে, উত্তর থেকে দক্ষিণ, এগুলো মনে রাখতে হবে। উত্তর থেকে দক্ষিণ, তুমি একটা চুম্বককে যদি ঝুলিয়ে রাখো, শলাকা চুম্বককে, তাহলে এটা সর্বদাই উত্তর থেকে দক্ষিণ মেরু মুখে অবস্থান করবে। আর এই যে পৃথিবী যে একটা নিজেই বিরাট চুম্বক, এটা প্রমাণ করছেন কেন? ডাক্তার গিলবার্ট। কত সালে? 1600 সালে। এটা মনে রাখতে হবে, কারণ এগুলো মাঝে মধ্যে আসে। আর আমরা চুম্বকের দিক নির্ণয় করতে পারি কিসের মাধ্যমে? চুম্বকীয় কম্পাসের মাধ্যমে। আমি মোটামুটি যে জিনিসগুলো ইম্পর্টেন্ট, ওই জিনিসগুলা এই যে হাইলাইট করে রাখলাম। চুম্বক পদার্থ, আমরা জানি চুম্বক পদার্থ তিন ধরনের: ফেরো, প্যারা, আর একটা হচ্ছে কি ডায়া। ফেরো মানে কি? যেটা ধরো আমি একটা বস্তুকে যদি চুম্বক ক্ষেত্রে রাখি, যদি ওইটা শক্তিশালী চুম্বকে পরিণত হয়, চুম্বক ক্ষেত্র দ্বারা খুব দৃঢ়ভাবে আকৃষ্ট হয় বা আবিষ্ট হয়, হ্যাঁ, তাহলে ওটাকে আমরা ফেরো বলি। তো সেক্ষেত্রে তোমাকে এই যে ফেরো চুম্বকের উদাহরণ মনে রাখতে হবে, কোন কোন পদার্থ। প্যারা মানে কি? আমি চুম্বক ক্ষেত্রে কোনো একটা বস্তু রাখলাম, রাখার পরে যদি এটা দুর্বল চুম্বকিত হলো, মানে দুর্বল মানে অত বেশি না, মানে ফেরোস থেকে অনেক কম, ফেরোটা হলে কি শক্তিশালী চুম্বকত্ব লাভ করে। আর প্যারাটা হচ্ছে কি, এটা দুর্বল চুম্বকত্ব লাভ করে। তাহলে যেগুলো দুর্বল চুম্বকত্ব লাভ করবে এবং আকর্ষণ করবে, তাহলে ওটাকে বলা হয় প্যারা। যেটা শক্তিশালী চুম্বকত্ব লাভ করবে, ওটাকে বলা হয় কি তোমার ফেরো। তো এগুলো উদাহরণগুলো মাস মনে রাখতে হবে। আরেকটা হচ্ছে তোমার ডায়া। এই যে ডায়া মানে হলো কোনটা? যেটা হচ্ছে তুমি চুম্বক কোনো একটা বস্তুকে রাখলো, রাখার পরে এটা হলো বিকর্ষণ। আগে আগে দুটা কিন্তু আকর্ষণ ছিল, এটা হলো কি বিকর্ষী। বিকর্ষী মানে চুম্বকত্ব সৃষ্টি হবে, মানে বিপরীতমুখী চুম্বকত্ব সৃষ্টি হবে। হ্যাঁ, যেদিকে তুমি স্থাপন করো বিপরীত দিকে যাবে, তাহলে এটাকে বলো ডায়া। তাহলে ডায়ার এক্সাম্পল গুলা কি? এই এক্সাম্পল গুলা যেমন মনে রাখতে হবে, টিফিনি, বিসনাথ, পারদ। আচ্ছা, যাই হোক, তারপর আমি চেষ্টা করবো ওখানে একটু এই এই ক্লাসের শেষে এই ক্লাসের শেষে তোমার প্যারা, ফেরো আর হলো ডায়ার উদাহরণগুলো মনে রাখার একটা টেকনিক দেওয়ার জন্য। আর চুম্বকের প্রকারভেদ এগুলা দেখবা। ওভাবে কিছু না, অস্থায়ী চুম্বক তো আমি আগে বলছি, যে চুম্বকত্ব, আমি চুম্বক ক্ষেত্রে একটা কোনো একটা বস্তুকে আনলাম, আনার পরে ওই বস্তুটা চুম্বকে পরিণত হইলো, কিন্তু আবার সরাই ফেললাম, এই চুম্বকত্ব হারাই ফেললো, এগুলো অস্থায়ী। তাহলে এখানে উদাহরণটা মনে রাখতে হবে যে মোটর, আমরা বিভিন্ন রকম মোটর, জেনারেটর, ট্রান্সফরমার, এগুলাতে যে চুম্বক গুলো ইউজ করি, এই চুম্বক গুলো এগুলো সাধারণত অস্থায়ী চুম্বক।
এই কলিং বেলের কথা আগে বললাম, কলিং বেলে আমরা যেটা করি অস্থায়ী চুম্বক, কারণ ওখান থেকে আমি সরাই ফেললে কি হবে, এটা তার চুম্বকত্ব হারায় ফেলবে। স্থায়ী মানে যেগুলা দীর্ঘস্থায়ী হয়, যেমন কি এগুলা তাহলে মনে রাখতে হবে। এই যে স্থায়ী চুম্বকটা কি দিয়ে তৈরি হয়, ইস্পাত, এলনিকো, শঙ্কর, ফেরাইট, এগুলো দিয়ে। যেমন ট্যাপ রেকর্ডার, কম্পিউটার মেমোরি, এগুলাতে যে চুম্বকটা ইউজ করে এগুলো কিন্তু স্থায়ী চুম্বক। তার মানে এইসব জায়গায় তুমি পরীক্ষাতে সাধারণত এক্সাম্পল গুলো আসে, এক্সাম্পল গুলো খুব ভালোভাবে মনে রাখতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে দেখো চুম্বক আবেশ কি। চুম্বক আবেশ, ধরো এই যে তুমি কোন একটা বস্তুকে একটা চুম্বক ক্ষেত্রে আনছো, চুম্বক পদার্থের কাছাকাছি আনছো, তো আনলে কি হয়, ওই পদার্থটা সাময়িকভাবে কি চুম্বকে পরিণত হয়। এই ঘটনাটাই হলো কি চুম্বকীয় আবেশ। তো তুমি একটা কোনো বস্তুকে একটা চুম্বক পদার্থের কাছে আনছো, আনলে কি হয়, ওই বস্তুটা সাময়িকভাবে কি চুম্বকে পরিণত হয়। তাহলে এটাই হচ্ছে কি চুম্বকীয় আবেশ, একক কি টেসলা, এটা মনে রাখতো। এরপরে চুম্বক ফ্লাক্স। চুম্বক ফ্লাক্স এটা বোঝার জন্য আগে বুঝতে হবে চুম্বক ক্ষেত্র। ধর আমি একটা চুম্বক রাখলাম কোন একটা জায়গায়, তাহলে এই চারপাশে যে অঞ্চল ধরে এই চুম্বকের প্রভাব আছে, ওটা হচ্ছে চুম্বক ক্ষেত্র। আমি একটা চুম্বক এক জায়গায় রাখলাম, চারপাশে যে অঞ্চল জুড়ে এর প্রভাব আছে, তাহলে সেটা কি একটা চুম্বক ক্ষেত্র। তাহলে এই চুম্বক ক্ষেত্রের মধ্যে দিয়ে আমরা যে কল্পিত যে বলরেখা, ওই বলরেখা গুলাকে বলা হয় কি তোমার চুম্বক ফ্লাক্স। এবং চুম্বক ফ্লাক্সের একক কি ওয়েবার, এগুলো মনে রাখতে হবে। যেমন চুম্বক ফ্লাক্সের একক ওয়েবার, এগুলা তুমি যদি মুখস্থ করতে হবে একক জিনিসগুলো, এগুলা এই যে মুখস্থ না করলে তোমার কোনো বেসিক কখনো তৈরি হবে না। এখানে তোমার ওইটা বোঝার জিনিস যে কোনটা ফেরো, ফেরো মানে শক্তিশালী চুম্বকে পরিণত হবে, ডায়ামানি দুর্বল, আর হইলো প্যারামানি দুর্বল, আর ডায়ামানি হচ্ছে কি বিকর্ষী। তো এগুলো একটু বুঝার বুঝে 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 মনে থাকে, আর এক্সাম্পল গুলো মনে রাখতে হবে। কিন্তু কিছু জিনিস মুখস্থ হয়, যেগুলো মুখস্থ না করলে অনেকে মনে করে যে সবই বেসিক। কিছু বেসিক তৈরি হওয়ার জন্য তো কিছু জিনিস, এলিমেন্টারি কিছু জিনিস মুখস্থ করতে হবে, সেগুলো তো আমাকে মুখস্থ করতে হবে। এরপরে তোমার কুড়ি বিন্দু, কুড়ি বিন্দু মানে কি, যে তাপমাত্রায় চুম্বক, কোন একটা চুম্বক পদার্থের চুম্বক নষ্ট হয়ে যায়, ওটা হচ্ছে তোমার কি কুড়ি বিন্দু। এগুলো মনে রাখবে, এগুলো তেমন বোঝানোর কিছু, এগুলো তুমি বাসায় বললেও তুমি বুঝবে। এরপরে দেখো শব্দ তরঙ্গ। আচ্ছা ধরো এই যে তুমি যদি পানিতে একটা ঢিল ছোড়ো, তাহলে কি হয়, তুমি একটা পানিতে ঢিল ছুড়লে কি হবে, এই যে পানিতে একটা ঢিল ছুড়লে ঢিলটা কি হবে, পানির তরঙ্গ কখনো দেখছো, দেখবা যে যখন ঢিল ছোড়ার সাথে সাথে পানি একবার উঁচু হয় একবার নিচু হয়, এই ঢেউটা কি সামনের দিকে চলতে থাকে, তাই না? এটা একটা তরঙ্গ। এবার এটা একটা পর্যাবৃত্ত, মানে একবার আপ একবার ডাউন। পর্যাবৃত্ত মানে কি একবার আপ একবার ডাউন, একবার আপ একবার ডাউন। এই পর্যাবৃত্ত কম্পনের ফলে কি আলোড়নটা সৃষ্টি হয়, এগুলো হচ্ছে কি তোমার তরঙ্গ। এই যে দেখো একবার আপ একবার ডাউন, একবার আপ একবার ডাউন, এটা হচ্ছে কি তোমার পর্যাবৃত্ত। তাহলে এই পর্যাবৃত্ত কম্পনের ফলে কি হয়, এই তরঙ্গটা সৃষ্টি হয়। এই তরঙ্গ গুলো হলো দুই রকম, একটা হলো অনুদৈর্ঘ্য লম্বালম্বী, আর একটা হলো কি তোমার এই যে কি হলো পার্শ্বীয় প্রস্থ বরাবর, অনুপ্রস্থ, দুই রকম। তাহলে শব্দ কোন ধরনের, শব্দ হচ্ছে কি একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ। এটা একটা শব্দ ইয়ে আছে, কি বলে, সূত্র আছে, যে তরঙ্গ বেগ ভি ইকুয়াল টু তরঙ্গ বেগ, কোন সময় ল্যাম্ডা দ্বারাও প্রকাশ করা হয়। তরঙ্গ দৈর্ঘ্য ইন্টু কম্পাঙ্ক, এই সূত্রটা মনে রাখবো। তরঙ্গ বেগের সাথে তরঙ্গ দৈর্ঘ্য এবং কম্পাঙ্কের একটা মিল আছে। এই এগুলো তো বুঝো, মানে এইরকম মিল মানে কি, এই এই যে সমানুপাতিক ব্যস্তানুপাতিক, এই জিনিসগুলো আগে বলছে, এখন আর যাই হোক ভিডিও বড় হয়ে যাবে, ওই জন্য বেশিক্ষণ বলবো না। সাউন্ড, শব্দ। শব্দ হইলো কি, তুমি একটা ধরো, যেটা আমার, আমি একটা টোন করলাম, যেটা আমার কানে শ্রবণের অনুভূতি যেমন, সেটা তো শব্দ। আমি একটা কোনো একটা ইয়ে করলাম, তেমন একটা কিছু ক্রিয়েট করলাম, যেটা হলো কি তুমি শুনতে পাইছো, তার মানে তোমার একটা শ্রবণের অনুভূতি, একটা বিশেষ রূপ, যেটা তোমার কি তুমি ওই বস্তুটাকে শুনতে সহায়তা করে বা তোমার শ্রবণের একটা অনুভূতি জন্মে, তার মানে এটা এক ধরনের তরঙ্গ। কারণ বস্তুর কম্পন, কম্পন না হলে কিন্তু কখনোই শব্দ উৎপন্ন হবে না। তুমি যদি আস্তে আস্তে ইয়া করো, মানে শুধু মুখ নাড়ো, মানে মুখ নাড়ো না, এমনি হা করে থাকো, তাহলে কি কম্পন, কোনো কম্পন হইলো? তোমার মুখ থেকে কোনো শব্দ, মানে হা করে আসো তো, মানে হা করে আসো, তাহলে তোমার মুখ থেকে কোনো তো শব্দ বের হবে না। কারণ কি, মানে এখানে কোনো কম্পনের সৃষ্টি হয়নি। তাহলে এই জিনিসগুলো মনে রাখতে হবে, এগুলো বুঝবা। কম্পাঙ্কের একক এগুলো হলো হার্টস। আর এই মানব দেহে শব্দ উৎপন্ন করে কে, স্বরযন্ত্র মানে ভোকাল কর্ড, এটা মনে রাখতে হবে। তারপর শব্দের শব্দের তীক্ষ্ণতা।
তীক্ষ্ণতা বলতে আমরা কি বুঝি? এটা কত ধরো আস্তে হয়, জোরো হয়, হ্যাঁ, কোমল হয় বা চড়া। তো এটার একক কি? শব্দ তীক্ষ্ণতার একক হলো বেল বা ডেসিবেল। এইগুলো মনে রাখবা যে আমি যখন নিঃশ্বাসের সময় শব্দের তীব্রতা কত থাকে, ফিসফিসের সময় কত থাকে, সাধারণত যখন কথা বলি তখন কত থাকে, এই জিনিসটা একটু মুখস্থ রাখতে হবে। এই যে দেখো, এই কাহিনীগুলা, এই পুরা জিনিসটাই তোমাকে পড়তে হবে। হুম, এই পুরা জিনিসটাই তোমাকে পড়তে হবে। কারণ কি, এই যে দেখো, এগুলো হলো জাস্ট একবার রিডিং দিলে হয়ে যায়। একটা শূন্য পাত্রকে আঘাত করলে ভরা পাত্রের চেয়ে কি শব্দ স্বাভাবিক বেশি হবে, ঠিক না? কারণ কি, শূন্য পাত্রে শব্দের বিস্তারটা বেশি হবে। তারপর হলো এই যে বাদ্যযন্ত্র ফাঁকা থাকে, কারণ কি, সেখানে অনুনাদ সৃষ্টি হয় পরে, ফলে কি হয়, ওই শব্দের ইয়া বা প্রাবল্য বাড়ে, মানে শব্দ তুমি জোরে শুনতে পাবা। আবার এটা লোক ভর্তি হল ঘরে শূন্য ঘরে সে শব্দ কি হবে, ক্ষীণ হবে, কারণ ওই যে মানুষ বেশি হলে কি হবে, তোমার শব্দের শোষণ হয়। আর কিন্তু খালি থাকলে কি হবে, শোষণ কম হয়, ওই জন্য শব্দটা জোরে জোরে হবে। ওই জন্য দেখবে খালি ভাষায় শব্দ মনে হয় যে কেমন ইকো হয়, প্রতিধ্বনি শোনা যায় এরকম। এই জিনিসগুলো দেখবে, এগুলো কত বোঝানোর নাই, তোমরা পড়লে বুঝবা। এই শব্দের সঞ্চারণ, শব্দের সঞ্চারণ মানে শব্দের যে বিভিন্ন মাধ্যমের মধ্যে দিয়ে যায়। এই যে এখানে একটা কথা আছে, চাঁদে কোনো বায়ুমণ্ডল নেই, এটা মনে রাখো। চাঁদে কোনো বায়ুমণ্ডল নেই, এই জন্য কি হবে, চাঁদে যদি কোনো বিস্ফোরণ হয় তুমি কিন্তু সহজে শুনবা না। কারণ যেহেতু বায়ুমণ্ডল নাই, তাহলে ওই বিস্ফোরণের শব্দটা কিভাবে আসবে? আরেকটা জিনিস মনে রাখবা, ভ্যাকুয়াম বা শূন্যের মধ্যে দিয়ে কোনো শব্দ সঞ্চালিত হতে পারে না, শূন্য মাধ্যমে কোনো শব্দ সঞ্চালিত হয় না। এই কারণে তো, কারণ চাঁদে কোনো যেহেতু বায়ুমণ্ডল নাই, কোনো মাধ্যম নাই, তাহলে তুমি শব্দ শুনবে কিভাবে? তাহলে ভ্যাকুয়াম বা শূন্যের মধ্যে দিয়ে শব্দ সঞ্চালিত হতে পারে না। এগুলো প্রতিটা লাইন কোনো না কোনো পরীক্ষায় আসছে এবং খুবই গুরুত্বপূর্ণ। এরপরে শব্দ কোন মাধ্যমে কিভাবে চলে, কত দ্রুতের চলে, এই জিনিসটা মুখস্থ করতে হবে। সবচেয়ে দ্রুত তো দেখো চলে চলে কিসে, লোহাতে, মিটার পার সেকেন্ডও আছে, মাইল পার ঘন্টা তো আছে। তারপরে হলো পানিতে, সবচেয়ে কম হলো শুষ্ক বায়ুমান। তো এগুলো একদম ঠাড়া মুখস্থ করতে হবে, এটা একদম। এটিএম, এটিএম মানে কি? এ টি, আর এটা হলো কি, এম মানে কি, এটিএম, এক টানা মুখস্থ। তাহলে এই জিনিসগুলো দেখবা। এই যে আরো কতগুলো গুরুত্বপূর্ণ এমসিকিউ আছে, যে লোহার মধ্যে শব্দ বাতাসের চেয়ে কত 15 গুণ দ্রুত, 15 গুণ বেশি চলে, স্পিডে চলে। আবার পানির মধ্যে বাতাসের চেয়ে কত, 4 গুণ। এই জন্য দেখবা তুমি ধরো, এই আমি ধরো একটা পুকুর পাড়ে একটা শব্দ করলাম, সেম দূরত্বে ধরো উপরে অন্য একটা পাড়ে একজন লোক দাঁড় করে রাখলাম, আবার সেম দূরত্বে পানির ভিতরে একজন, দূরত্ব সেম, তাহলে দেখা যায় যে যে পানির নিচে সে কিন্তু তাড়াতাড়ি শুনবে, কারণ ওই যে পানির মধ্যে দিয়ে তাড়াতাড়ি যায় বায়ু। এই জিনিসগুলো একটু রিডিং করবো, আর রিডিং করলে বুঝবা। এটা মনে রাখবা, তাপমাত্রা বাড়লে শব্দের বেগ বৃদ্ধি পায়। আর আরেকটা জিনিস মনে রাখতে হবে, 1 ডিগ্রি সেলসিয়াসের জন্য কতটুকু বাড়ে, 0.6 মিটার পার সেকেন্ড বাড়ে বেগ। তাপমাত্রা বাড়লে, এটা মনে রাখতে হবে, তাপমাত্রা, আর্দ্রতা এগুলো বাড়লে শব্দের বেগ কি, বেড়ে যায়। এই কারণে তুমি যখন ধরো, আমি জানি শীতকালের চেয়ে গরমকালে তাপমাত্রা বেশি থাকে, তাহলে স্বাভাবিক, তাহলে শীতের চেয়ে গরমে তাহলে শব্দের দ্রুতি বা বেগ বেশি হবে। আবার একভাবে আর্দ্রতা বেড়ে গেলেও শব্দের বেগ বাড়ে। তাহলে বর্ষাকালে যে আর্দ্রতা একটু বেশি থাকে, তাহলে বর্ষাকালে শব্দ একটু শীতকালে সে দ্রুত যাবে। এগুলো মনে রাখতে হবে। আর শব্দ এবং আলো, এই দুটা জিনিসের মধ্যে দেখবা, মানে শব্দ এবং আলোর মধ্যে তোমার আলোর গতি অনেক বেশি। এই কারণে তোমার যখন ওই যে বৃষ্টির সময় দেখবা, ওই যখন ঠাডা পড়ে, তো ওই যে একসাথে ঠাডা, ওই শব্দটা আমরা যদি শুনি আর কি, ওই শব্দ এবং যে এই যে বিদ্যুৎ চমকায়, বিজলি, দুইটা কিন্তু একসাথেই ঘটে। কিন্তু আমরা আগে কি দেখি, আমরা আগে কিন্তু ওই যে ইয়ে দেখি, এই যে বিদ্যুৎ যে চমকায়, সেটা আমরা আগে দেখি, দেখে তাড়াতাড়ি কি মানে ইয়ে হয়ে যায়, যে শব্দ এখন তো জোরে একটা হবে। তার মানে দেখো, দুইটা কিন্তু একই শব্দ একই সঙ্গে উৎপন্ন হলো, যে শব্দটা, বৃষ্টির সময় যে শব্দ এবং যে ইয়েটা হয়, এই যে বিদ্যুৎ চমকায়, যে বিজলিটা, দুটো একসাথে উৎপন্ন হয়, কিন্তু আমাদের কাছে আগে আসে কোনটা, আগে আসে কিন্তু এই যে আলোটা, বিজলিটা। এই আলোটা আসার একটু পরে, কিছুক্ষণের পরে কি আমরা শব্দটা শুনতে পাই, অথচ
দুটো কিন্তু একই সময় উৎপন্ন হয়। তাহলে কেন আমরা আকর্ষণিক? কারণ শব্দের চেয়ে আলোর গতি কি, শব্দের চেয়ে আলোর গতি বেশি এখানে শব্দের। তারপরে এটা মনে রাখবা যে বিমানে হাইপারসোনিক বিমান, সুপারসোনিক বিমান কোনগুলা, যে বিমানে, যে বিমান কি শব্দের চেয়ে বেশি দ্রুতিতে চলে এগুলোকে বলা হয় কি সুপারসোনিক, যেমন কনকর্ড। এগুলো মনে রাখবা। আমার প্রতিধ্বনি, প্রতিধ্বনি মানে কি, ধরো তুমি একটা ওই যে এই, কি বলে, ধরো একটা পুকুর খালি বা কোনো একটা ওটা কি বলে, ডোবাও না, একটা বিশাল একটা কুয়ার মতো আর কি। তো কুয়ার ওখানে গিয়ে তুমি বিলকিস করে ডাক দিলে দেখবা নিচ থেকে আবার শব্দ করবে যে বিলকিস, মনে হয় যে বিলকিসের নিচে আছে, নিচ থেকে কি আবার বিলকিস বিলকিস গুলো শব্দ করতেছে। কিন্তু তুমি একটা সাউন্ড করবা, দেখবো ওইটা কি ফেরত আসবে, ওই সাউন্ডটা ইকো হবে। তাহলে এটা যদি কোনো বাধা সম্মুখীন হয় তখন এটা ফেরত আসে। এই যে দেখো এখান থেকে ধরো, এই যে এখান থেকে তুমি একটা শব্দ করছো, শব্দ এই বরাবর আসার পর আবার কি হইলো, এখান থেকে প্রতিদিনই আবার তোমার কাছে কি ফেরত আসবে। ঠিক আছে? তাহলে এই প্রতিধ্বনি মানে হচ্ছে কি, কোনো একটা শব্দ তুমি করছো, করার পরে কোনো একটা জায়গায় সে বাধাপ্রাপ্ত হইলো, বাধাপ্রাপ্ত হয়ে পুনরায় তোমার কাছে ফেরত আসে, এটা হলো কি প্রতিধ্বনি। তাহলে আমরা কোনো একটা শব্দ শোনার পরে সাধারণত আমাদের মস্তিষ্কে ওই শব্দ রেস্টটা কতক্ষণ থাকে, 0.1 সেকেন্ড বা 1/10 সেকেন্ড যেটা বলো, এটাকে বলা হয় কি শব্দানুভূতি স্থায়িত্বকাল। এটা পরীক্ষা আসছে। আর তুমি একটা প্রতিধ্বনি শোনার জন্য মিনিমাম তোমার আর ওই যে, যে একটা বাধা, এই প্রতিফলক, এটা দূরত্ব কতটুকু হতে হবে, 16.6। এগুলা 9-10 এর পড়া, এসব জিনিসগুলো পড়বা। আর শব্দের প্রতিধ্বনি ব্যবহার করে সমুদ্র ও কুয়ার গভীরতা নির্ণয় করা যায়। কিভাবে সমুদ্র ও কুয়ার গভীরতা নির্ণয় করা যায়? শব্দের প্রতিধ্বনি, এই জিনিসগুলো দেখবা। শব্দ তরঙ্গ, আর একটা হলো কি শব্দের তর। তুমি মনে করো আমরা মানুষ এই যে 20,000 থেকে 20,000, আমরা সাধারণত যে তরঙ্গ শুনতে পাই 20 থেকে 20,000 এই রেঞ্জের মধ্যে আমরা শুনতে পাই। তাহলে এ- যদি এই রেঞ্জের মধ্যে শুনি, তাহলে সেটাকে আমরা মানুষ এর কি বলে শ্রাব্যতার পাল্লা বলে, যেটাকে আমরা শুনতে পাই। এখন যদি এই কম্পাঙ্কটা যদি 20,000-এর বেশি হয়, তখন সেটাকে বলা হয় কি শব্দোত্তর। আর যদি কম্পাঙ্ক যদি 20-এর কম হয়, তাহলে কি বলা হয়? শব্দেত্তর। একটা শব্দ মানে 20,000-এর বেশি, এটার বেশি। আর শব্দে মানে 20-এর কম। এগুলা দেখবে, এগুলো ওইরকম করার কিছু নাই। তারপর হলো যেমন কুকুরের কত, 35,000 হার্জ, বাদুর 1,00,000 হার্জ, এগুলো একটু দেখবো। বাদুর এই যে চোখে দেখে না, অন্ধকারে যখন চোখে দেখে না, অন্ধকারে চলার সময় তাহলে কি হবে, সে চলে, সে কি করে, এই শব্দ করে। এই শব্দ করার সময় তোমার এই যে যদি দেখে যে কোথাও এই তার শব্দটা বাধাপ্রাপ্ত হয়ে চলে আসছে তার কাছে, তখন সে ওই পথে জানায়, পথটা চেঞ্জ করে, কারণ সে জানে যে এখানে বাধা আছে। কিন্তু বাধা আছে কেন? কারণ প্রতিধ্বনি হয়ে ফেরত আসছে তার সাউন্ড। আর যদি দেখে যে কোনো সাউন্ড, তার সাউন্ডটা প্রতিধ্বনি হয়ে ফেরত না আসে, তখন সে ওই পথে চলতে থাকে, কারণ জানে এখানে কোনো বাধা নেই। এই জিনিসগুলো দেখবে। তারপর শব্দোত্তর তরঙ্গের ব্যবহার গুলো, এগুলো ভালোভাবে দেখবা, কি কি করা হয়, এগুলো আমার বলার কিছু নাই। এই যে আরেকটা ইয়ে আছে যে ডপলারের ক্রিয়া। ডপলারের ক্রিয়া মানে কি, ধরো কোন এক জায়গায় একটা, ধরো ইঞ্জিন, ধরো একটা ট্রেন, এটা ট্রেন, আর ধরো তুমি, তোমাদের দুইজনের মধ্যে যদি গতি থাকে, বা যে কোনো অন্তত যে কোনো একজনের মধ্যে যদি গতি থাকে, তাহলে সাউন্ডের ইফেক্টটা কিরকম হবে, সেটা হচ্ছে ডপলারের ক্রিয়া। তো এটা হইতে পারে ধরো, মানে যে কোনো একটা কিন্তু গতিশীল হওয়া লাগবে, হয় তুমি, না হয় কি ইঞ্জিনটা বা ট্রেনটা আর কি, না হয় দুইটাই গতিশীল। কিন্তু দুইটাই যদি স্থির হয়, ধরো এক জায়গায় ট্রেন দ্বারা হুইসেল বাজাইতেছে আর তুমি এক জায়গায় দাঁড়ায় আছো, তাহলে কি ওই সব হুইসেলের সাউন্ড তোমার কাছে একই মনে হবে। যদি এমন হয় যে, এটাকে তিন ভাগে আমরা ইয়ে করতে পারি, যদি এমন হয় যে উৎস গতিশীল কিন্তু শ্রোতা স্থির। ধরো ট্রেন, তুমি স্থির, ট্রেনটা গতিশীল। গতিশীল মানে কি, ট্রেন তোমার দিকেও আসতে পারে, তোমার থেকে দূরেও যেতে পারে। তাহলে তুমি এক জায়গায় দাঁড়ায় আসলেন, ট্রেন যদি তোমার দিকে আসে হুইসেল বাজায়, তাহলে কি তোমার দিকে যখন আসতে থাকবে, তখন তুমি শব্দটা তুমি স্বাভাবিকের চেয়ে কি নর্মাল এসে জোরে শুনবা, কম্পাঙ্ক। আর যদি তোমার থেকে দূরে যায়, তখন তুমি তো স্থির, তাহলে তুমি স্বাভাবিকের চেয়ে কি আস্তে ধীরে কি তোমার ইয়েটা কমতে থাকবে, কম শুনে আস্তে আস্তে শুনতে থাকবা, কম শুনবে। আর যদি উৎস স্থির, মানে কি ট্রেনটা ধরো স্থির এক জায়গায় দাঁড়া দাঁড়া হুইসেল বাজাইতেছে, তুমি গতিশীল। তুমি গতিশীল মানে কি, তুমি হয় ট্রেনের দিকে যাইতেছো, না হয় ট্রেনের থেকে দূরে যাইতেছো। তা তুমি যদি ট্রেনের দিকে যাও,
তাহলে তুমি হুইসেলটা জোরে শুনবা। আর তুমি ট্রেন থেকে দূরে গেলে হুইসেলটা তুমি আস্তে শুনবা, কারণ ট্রেন তো স্থির, তুমি না গতিশীল। তুমি ট্রেনের দিকে গেলে জোরে শুনবা, ট্রেন থেকে দূরে গেলে তুমি আস্তে শুনবে। আর একটা হইতে পারে উৎস এবং শ্রোতা উভয় গতিশীল। মানে উভয় গতিশীল বলতে এখন কোনটা হইতে পারে, ধরো তুমিও ট্রেনের দিকে যাইতেছ, ট্রেনও তোমার দিকে যাইতেছে, তাহলে কি হবে? স্বাভাবিক আছে জোরে শুনবা। আবার তুমিও ট্রেন থেকে দূরে যাইতেছ, ট্রেনও তোমার থেকে দূরে যাইতেছে, তাহলে স্বাভাবিক আছে কম শুনবা। এই যে এই যে এই একটা যে শব্দ উৎপন্ন হয়, যে উৎস এবং যে শ্রোতা, এদের মধ্যে যে যে যদি গতি থাকে, গতি থাকলে তাদের কাছে যে কম্পাঙ্কটার রেঞ্জটা কিরকম হবে, তীক্ষ্ণতা কিরকম হবে, এই যে ক্রিয়া, এটাকে বলে ডপলার ক্রিয়া। আর কি আছে? আচ্ছা, তাহলে আজকে এতটুকু। এখানে আরেকটা জিনিস আছে, ওই যে বললাম, আহ ফেরো ডায়া প্যারা, ওগুলার উদাহরণ গুলা একটু মনে রাখতে পারো। আচ্ছা, এখানে এই জায়গায় স্টপ করি। ইয়ে করিনি।